আমি তো আমার গান্ডু ছবিটা আমার মার জন্য আমি বানাইনি যে মা তুমি দেখো গান্ডু বানিয়েছি, একদম এটা তো মানুষ বানাইনি। কিন্তু আমরা যে সময় দাঁড়িয়ে ওই ছবিগুলো বানিয়েছি সেই সময় আমাদের একটা শৈল্পিক একটা ইন্ডিপেন্ডেন্স ছিল। আমার এখন মনে হয় আমার অনেক জিনিস প্রাইভেট থাকা ভালো। আমি তো না হলে ব্যাংকে কাজ করতাম বা আমি একটা স্কুলে পড়াতাম, কিন্তু আমাকে এই জায়গাটাতে যখন আমি এসেছি তখন আমার তো কিছু ছাড় থাকবে লাইফে। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. হ্যালো ফ্রেন্ডস, কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। অরুণিমা যে কিনা সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে আসেন এবং টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। আজকে আমার স্টুডিও আলো করে, আমার অনুষ্ঠান আলো করে যাকে আমি পেয়েছি তোমাদের সকলের পরিচিত, কেউ এমন নেই যে তাকে চেনো না। খুব গর্জাস, বিউটিফুল, ট্যালেন্টেড একজন অভিনেত্রী ঋতুপর্ণা সেন, এবং যাকে আমরা সকলে ভালোবেসে রি নামে চেনে টলিউড, রাইট? সুতরাং আর দেরি করবো না এদিক ওদিককার কথা বলে, কেমন? আমি আজকে কোনো সময় নষ্ট করতে চাই না, ইনফ্যাক্ট, বিকজ অনেক সাকসেস স্টোরি আছে, অনেক এরকম বিউটিফুল স্মাইল আছে এবং বিউটিফুল একটা স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে। আর ওভার টু রি, রাইট? আমাদের সকলের প্রিয় একজন মানুষ। I am so happy রিকে আজকে আমি অনুষ্ঠানে পেয়েছি। Thank you so much for inviting me. Thank you. Yeah, it's a pleasure to be here. Oh, thank you. মানে honestly speaking, মানে আমি বন্ধুরা তোমাদেরকে এইটুকু বলতে পারি, আমার মনে হয় সামো এটা ইটস মাই ওন ফিলিং যে রিকে না একটু আমাদের এরিয়ার একটু আপগ্রেডেড হওয়া উচিত। শি ইজ such a smart woman I had ever seen in Tollywood. I mean it. Oh my God. বেশি স্মার্ট হলে আবার কাজ পাওয়া যায় না। বেশি স্মার্ট, বেশি চালাক, বেশি ইংরেজি বলা মহিলারা খুব একটা কাজ পায় না, মানে এতটা নিতে পারে না নাকি? না, একটু বোকা হলে ভালো হয়, একটু ন্যাকা হলে ভালো হয়। হ্যাঁ, আমি ন্যাকাতে অসুবিধা নেই, কিন্তু একটু সাবমিসিভ, একটু কথা শুনতে হবে। খুব দুষ্টু হলে হবে, চলবে না। মানে ওই না শব্দটা তুমি যেটা খুব আউটস্পোকেন, যেটা আমরা রিকে জানি, মানে একজন আউটস্পোকেন হিরোইন, হ্যাঁ, সেটা না হলে ভালো হয়, কিন্তু আই ক্যান্ট হেল্প ইট, আমি কন্ট্রোল করতে পারি না, বেরিয়ে যায়। মানে স্পষ্ট বক্তা একজন মানুষ। রিয়েলি আই এম ফিলিং সো হ্যাপি অ্যান্ড ব্লেসড, বিকজ আমাদের অনুষ্ঠানে যখন আমি এইসব মানুষদের সাকসেস স্টোরি আপকামিং এ আনতে পারি, আমার ভেতর থেকে মনে হয় আমি একটা কিছু ভালো কাজ করছি। বিকজ একজন সাকসেসফুল মানুষের পেছনে একটা খুব সুন্দর, একটা খুব হার্ড ওয়ার্কিং একটা সাকসেস স্টোরি থাকে, যেখানে কোনো শর্টকাট হয় না, রাইট? আই রিপিট, এখানে কোনো শর্টকাট হয় না। সুতরাং তোমরা ভেবো না যে একজন সাকসেসফুল মানুষ এত দূর পৌঁছেছে, তার পেছনে অনেক তার হার্ডওয়ার্ক আছে। তো আমরা জানবো কবে থেকে শুরু রি সেনের জার্নি অ্যাজ এন ফিল্ম অ্যাক্ট্রেস। দেখো, আমার অ্যাক্ট্রেস হওয়ার যে খুব ইচ্ছে ছিল তা না, কিন্তু ইচ্ছে ছিল। আমি কোনোদিনই খুব একটা ভাবিনি যে আই উইল ডু আ 9 to 5 জব, আচ্ছা, অর সামথিং। কারণ আমি খুব দুষ্টু, ছোটবেলা থেকে আমি ওয়াজ ভেরি মিসচিভিয়াস। তো আমার মা চেয়েছিল দ্যাট আই বিকাম আ টিচার অর অ্যান এয়ার হোস্টেস। কিন্তু আফটার আই ফিনিশ মাই 12, তখন আমার বন্ধুরা বললো যে you're good looking, why don't you try modeling and all. আর সেই সময়, এটা আমি বেশ অনেক বছর আগের কথা বলছি, it's been 10 to 12 or more than that years. তো সেই সময় তো এতটা মিডিয়া বা এত লোকে এত গ্ল্যামার প্রফেশনটা সম্পর্কে এত ওয়াকিবহল ছিল না। সো আই ট্রাইড আউট। আমি বললাম যে ঠিক আছে, এটা একটা নতুন কিছু, একটা জিনিস যেখানে পড়াশোনা করতে হবে না, দেখা যাক এটা ট্রাই করে। তো সেই সময় কলকাতায় একটাই স্টুডিও ছিল যেখানে লোকে ছবি তুলতে যেত, শিশি স্টুডিও বলে। ইয়েস, দ্যাট শিশি স্টুডিও, ইটস অ্যামেজিং। এখন ভাবি যে এটা মিউজিয়ামে রাখার মতো একটা জায়গা, যেখানে হাত দিয়ে লোকে ছবি ঠিক করতো। সো ওরকম একটা জায়গায় আমি গেলাম, আমি ছবি তুললাম, এবং তারপরে আস্তে আস্তে আই জাস্ট গট ইন। মানে প্রথম একদম ডেস্টিনি, আমার মনে হয় that's completely I was destined to be.
এবং তারপরে আর ফিরে মানে আমাকে ফিরে তাকাতে হয়নি এক্স্যাক্টলি নিজের একটা জায়গা করে নেওয়া টলিউডে কিন্তু একটা সময় লেগেছিল ইটস নট দ্যাট কি প্রচুর কাজ আসছে কলকাতা তো ঠিক সেরকম নয় যে বাট সেই সময়টা ওয়াজ ভেরি ভেরি ডিফারেন্ট ভেরি ইউনিক সেই সময় ধরো বিপাশা বাসু সেলিনা জেটলি কোয়েনা মিত্রা এরা সব এবং সেখানে একবার ভাবে নিজেকে আমি তো খুব একটা আমি ফ্যাশন তো ছিলাম আনন্দ লোকে এবং তখন অনেক রকম কি বলবো অনেক জায়গা ছিল নিজের মানে ট্যালেন্টটাকে ডিসপ্লে করা সানন্দা ছিল তখন আনন্দবাজার ছিল তখন পেপারসে বিভিন্ন রকম অ্যাডস হতো তো আমি প্রিন্ট মিডিয়া আমি প্রচুর প্রিন্টস করেছি প্রিন্টস মডেলিং করেছি প্রচুর কমার্শিয়াল করেছি বিস্ক ফার্ম হেন তেন অনেক কিছু মানে এরকম কিছু ছিল না যেগুলো আমি করিনি এত কাজ ছিল সো তারপরে আমার মনে হলো এবং খুব ন্যাচারালি যে মডেলিং এর পর আমার মনে হলো যে মানে আমার তখন নিজের উপর অতটা ধারণা হয়নি কিন্তু অফার স্টার্টেড কামিং ইন যে তখন ইটিভি বাংলা ছিল সেখানে শুধু তোমারই জন্য বলে একটা টেলিফিল্মস হতো একটা বিকেলবেলা সব রোমান্টিক টেলিফিল্মস বিকেল হলে সেই গানটা শুরু হতো ভীষণ সুন্দর ছিল যিশুদা তিথির অতিথি ছিল তাই তো এইভাবে আই স্টার্টেড গেটিং ইনটু টেলিভিশন তারপরে কাজ করতে শুরু করে দিলাম এবং দেন আননোয়িংলি ইট বিকেম মাই প্যাশন মাই লাভ প্যাশন এবং টলিউডে ততদিনে তোমাকে রিশেনের একটা জায়গা হয়ে গেছে দেখো জায়গা আমি ওইভাবে কোনোদিন ভাবিনি যে আমার একটা জায়গা হয়েছে এখনো আমি খুব ইনসিকিওর আমার মনে হয় যে এই কাজটার পর বোধহয় এটা আমার লাস্ট কাজ এরপরে হয়তো আমি অন্য কোনো কাজ করবো না কারণ আই ডোন্ট হ্যাভ আ গডফাদার অর আই ডোন্ট মানে আমি খুব দলে বিশ্বাসী নই বুঝতে পারছো তো আসলে ওই যে স্পষ্ট বক্তাটা যেটা ছিল না না সেটা নয় আউটস্পোকেন ব্যাপারটাও নয় আউটস্পোকেন অনেক লোকই আছে যারা দলে থাকতে পছন্দ করে কিন্তু আমি খুব একটা দলে থাকতে পারি না মানে আমি কাউকে ফলো করতে পারি না আমি একা এবং পাওয়ারফুল এইটুকু আমি বলতে পারি গ্রেট তো সেই জন্য আমার মনে হয় যে হ্যাঁ সেই জন্য হয়তো ক্রাইসিসটা বেশি সেই জন্য হয়তো স্ট্রাগলটা বেশি বাট এটা তো আমি এই প্রফেশনটা যে তুমি চুজ করেছি তো এইগুলো তো ন্যাচারাল এগুলো থাকবে চাকরি করছি না সো অনেক সময় মোস্ট অফ দ্য টাইম উই অ্যাক্টর্স ডোন্ট ওয়ার্ক উই হ্যাভ টু ওয়েট So that's a part and parcel of this job. রিশেন আমরা যাকে সত্যি কথা অনেস্টলি স্পিকিং তোমার অভিনয় দক্ষতা এবং সেটা নিয়ে তো কোনো প্রশ্ন উঠতেই পারে না ইন ফ্রন্ট অফ ক্যামেরা নিজেকে তুমি কিভাবে মানে দেখেছো এতদিনের একটা জার্নি নিজেকে তুমি কোন জায়গায় রাখো টলিউডের একটা অ্যাজ এন অভিনেত্রী কেন এখন তো দুনিয়াটা ডিজিটালি অনেকটা এক্সপ্লোর করে গেছে রাইট তো এই ডিজিটাল দুনিয়ার সাথে টলিউডের অভিনয় এটার মধ্যে একটা গ্যাপ তো আছে বটে হ্যাঁ নিয়ে সেলফ পাওয়ার তুমি যেটা বললে আই বিলিভ ইন মাই ওন পাওয়ার ওই কথাটা ধরে আমি বলি বিকজ অভিনয় করাটা যেটা নিজের একটা পাওয়ার আর তার সাথে একটা ডিজিটালি রিলটি এগুলো একটা আমি খুব স্ট্রেসড আউট হই না যে এই রিলস বানাতেই হবে আমাকে রোজ এটা থেকেও একটা রোজগার এখন তো এটা থেকেও একটা ইনকাম হয় অনেকে ইনকাম করছে এটা থেকে কিন্তু আই ডোন্ট নো আমি ওই নাচ দেখাতে চাই না যে নাচছি আমি দেখো আমি কি ভালো নাচি বা as I'm growing as a woman and as an actor I want to be private some things in my life has to be private যে আমি কি খাচ্ছি আমার বরের পাশে আমি শুয়ে আছি আমি শাড়ি কিনতে যাচ্ছি এইগুলো ঠিক যারা করছে ফাইন বাট ফর মি that's not my class আমি শাড়ির দোকানে গিয়ে 50 টাকায় দেখো 50 টাকা 10টা শাড়ি বিক্রি হচ্ছে তাহলে আমি অ্যাক্টর নই তাহলে আমি সেলস গার্ল হতে পারি তো সেই জন্য কিছু জিনিস কিছু না আমার এখন মনে হয় আমার অনেক জিনিস প্রাইভেট থাকা ভালো আমি চাই না যে সবাই জানুক আমার বাড়িতে রোজ কি রান্না হচ্ছে সবাই জানুক যে আমি কোথায় বেড়াতে যাচ্ছি এগুলো তো আগে ছিল না এখন এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই জানছি যে তুমি এই জামাটা কোথা থেকে কিনেছো এত দাম তাহলে তো আমারও চাই সো এইটা থেকে অনেক কিছু
প্রবলেমসও ক্রিয়েট হচ্ছে, এটা থেকে ভায়োলেন্স হচ্ছে, এটা থেকে ক্রাইম বাড়ছে। মানে একটা সবাই যেন কিছুর একটা পিছনে ছুটছে, সবার তো ওই ক্যাপাসিটি, এখন সবাই ছুটছে টাকা, সবাই ছুটছে ফেম, সবাই চাইছে আমি ফেমাস হয়ে যাব। সেটা তো আমরা যখন মানে আমি বলছি না যে এটা ভালো বা খারাপের দিক থেকে যাচ্ছি না, কিন্তু যখন I started off my life or my career, তখন অনেক কষ্ট করে এগুলো অর্জন করতে হয়েছে। এবং এটা মাথায় সবসময় ছিল না যে আমাকে ফেমাস হতে হবে। আমার মনে হয়েছিল যে লোকে জানুক যে আমি কাজগুলো করছি, যাতে মাই লাইফ ইজ মোর ইজিয়ার। লোকে যাতে কটু কথা না বলে যে কি করছে এই মেয়েটা, বা আমার মতো যারা কাজ করছে, সো দ্যাট দে নো দ্যাট আচ্ছা এই মেয়েটা এই কাজ করছে কারণ এই ছবিটা আমি দেখতে পাচ্ছি তার, বা টিভিতে তাকে দেখতে পাচ্ছি। সো এইটা করতে তো কত সময় লেগে গেল। সুতরাং এটা শর্টকাট তো থাকে না। বন্ধুরা, তোমরা যারা দেখছো তাহলে তোমরা এইটুকু বুঝতে পারছো, দেয়ার ইজ নো শর্টকাট টু দি সাকসেস। কোনো গল্পেরই প্রতিটি মানুষের একটা গল্প থাকে, সেই গল্পটাই সাকসেস স্টোরি হয়ে ওঠে সেই সাকসেসফুল মানুষটা। সুতরাং আজকে রিসেনকে যখন আমাদের কাপ অফ চায়ের আড্ডায় পেয়েছি, তখন ছাড়াছাড়ি তো নেই, কেন এরকম একজন গর্জাস লেডি, একজন ট্যালেন্টেড উইথ স্মাইল, আর স্মাইলটা তো একদম মাইন্ড ব্লোয়িং। তোমরা যারা দেখছো মেল ভিউয়ার্স, মাইন্ড ব্লোয়িং স্মাইল। সুতরাং স্মাইলটা তো একটা ফ্যাক্টর। দুনিয়াতে যার সুন্দর স্মাইল আছে তার হার্টটাও বোধহয় এতটাই সুন্দর। আই এম রিয়েলি ফিলিং হ্যাপি and soulful today for this kind lovely words. Yeah, exactly, because I mean it, I feel it. So thank you so much. Really, Tollywood industry, film industry, acting industry, তখনকার দিনে যখন আমরা মানে তুমি শুরু করেছিলে এবং হার্ড ওয়ার্ক করে নিজের একটা জায়গা করেছো, আজকের দিনে যারা খুব তাড়াতাড়ি সাকসেস পেতে চাইছে, খুব তাড়াতাড়ি রেড কার্পেটের ওপরে আসতে চাইছে, এইটার ভিউটা তোমার কাছে কিরকম লাগে? মানে এক একজনের ভিউ এক এক রকম দেখি। তো অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তুমি একটা কষ্ট করে জায়গাটা করেছো, তোমাকে তো একটু ইজি এনে দেয়। সেলফ মেড ওম্যান, সেলফ মেড অ্যাক্ট্রেস, রাইট? আমার বাড়িতে নো গডফাদার এন্ড গডমাদার ইন দিস ইন্ডাস্ট্রি। আমার বাড়িতে আমি ফার্স্ট যে এই প্রফেশনে আমি আসি, আমার দাদু, ইনফ্যাক্ট আমার মায়ের দিক থেকে, মানে আমার মায়ের বাবা যিনি দাদু, তার একটা আমি ছবি দেখেছিলাম যে সে একটা গাউন পরে, রোপ পরে সে নাটক করছে, থিয়েটার করছে। দ্যাট ওয়াজ ভেরি পাওয়ারফুল as a picture. So কিন্তু আমার বাড়িতে কেউ না, আমি দ্য অনলি ব্ল্যাক শেপ যাকে বলে। তো সেই জন্য অনেক শুধু স্ট্রাগলটা বাইরের আমার বাড়িতেও করতে হয়েছে টু কনভিন্স my brother or my family that this is serious what I am doing, this is not like a child's play. কারণ কেউ তোমাকে সিরিয়াসলি সেই সময় নিত না যে অ্যাক্টিংটা আবার কি, মডেলিংটা আবার কি। হ্যাঁ, তো একদিক থেকে সেটা যেরকম ভালো ছিল যে আমার মা কোনোদিন আমাকে মানে লাস্ট দিন পর্যন্ত আমার মা কখনো ভাবেনি যে আমি ভালো অ্যাক্টার। মা সবসময় যে শোনো অ্যাক্টিংটা মন দিয়ে শেখো, অ্যাক্টিংটা এই করো। তো আমার যেগুলো খুব ভালো লাগতো যে অ্যাটলিস্ট আমার এরকম। এখন তো সবাই দেখি যে বাবা মা ছেলে মেয়েদের কি প্রশংসা করছে, আমার ছেলে দারুণ 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 দারুণ। কিন্তু আমার সামনে আমার কোনোদিন আমার দাদা বলো বা আমার বাবা অনেক ছোটবেলা এক্সপায়ার করে গেছেন, বা আমার মা যে প্রচন্ড প্রশংসা করেছে, নেভার দ্যাট। সো দ্যাটস ওয়াই আই এম ভেরি লেভেল হেডেড। আমি জানি আমি কি করছি। তো আমার যেটা হয় যে আমি খুব একটা ভাবি না যে এখনকার দিনে হয়তো হ্যাঁ সারাক্ষণ হয়তো ইনস্টাগ্রাম দেখছি বা ফেসবুক দেখছি সবাই রেড কার্পেটে যাচ্ছে, সবাই রেড কার্পেটে হাঁটলে পেছনে 6টা লোক যাচ্ছে। এত লোক আমার খুব ভয় করে, কারণ এই লোকগুলোই যে কখন থাকবে না, হ্যাঁ কোনো কারণ একটা আছে তারা, কিন্তু যখন সেই রেড কার্পেটটা থাকবে না তখন এই লোকগুলো আর থাকবে না। তখন কি করে এরা চলবে? তখন খুব খুব অদ্ভুত একটা। সেই জন্য আমার খুব একটা পেছনে লোক থাকলে আমার খুব হয় যে ভাই আমার সাথে কেউ না, আমি এনাফ, আমি একা নিজের জিনিসপত্র বইতে পারি, আমি পারবো। এবং আমি নায়িকা হওয়ার জন্য 10টা লোক আমার দরকার নেই। একদম আমি একটা অ্যান্ড ইফ গ্ল্যামারাস না, শুধু অ্যাক্টিং নয়, তার জন্য যে ইমেজটা দরকার, যে এখন অ্যাক্টার্স হোক, দে আর ব্র্যান্ড। সো সেই ব্র্যান্ডটা আমি আমার শিক্ষা দিয়ে হোক, সেটা আমি আমার স্কিলস দিয়ে হোক, আমি জানি কি করে কি করতে হয়। তার জন্য আই ডোন্ট হ্যাভ টু হায়ার আ মেকআপ আর্টিস্ট অর দিস গাই অর দ্যাট গাই যে আমার এটা ধরবে ওটা ধরবে। আই ডোন্ট লাইক অল দিস থিংস।
এবং আমি খুব ডিটেলসও করে ফেলি, মানে কে হাঁটছে, কে কি পড়েছে, আমার ভাবার কেন তুমি তো তোমার নিজের মধ্যে যখন কেউ ফলো করে না, ফলো করে শেখে না, বিকজ ইউ আর নট কপিং এনিওয়ান না, তোমার একটা নিজস্ব ব্র্যান্ড আছে, ইউ আর এ ব্র্যান্ড। যখন তুমি নিজের ব্র্যান্ড, রিশন ইজ এ ব্র্যান্ড। আমি মনে করি, আমিও 25 বছর ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কম বেশি করে আছি, হ্যাঁ, ছবি বানাতে এসে আমিও এত বছর ধরে রিশনের নাম জানি, চিনি। আজকে প্রথম হয়তো সামনে বসেছি, কিন্তু একজন আমার মনে হচ্ছে না আমি টলিউডে বসে আছি, আমার মনে হচ্ছে সবাই তো দৌড়োয় বলিউডের দিকে। আমার মনে হচ্ছে আজকে আমি পডকাস্টটা কিন্তু বলিউডে বসেই করছি। বলিউডে যাওয়ার মতো এখানে কারোর খুব একটা সাহস নেই। হ্যাঁ, মানে সবাই ভাবে না যে ওটাই বোধহয় মানে কিছু, মানে কারণ তারা পারবেও না একদম। কারণ সবার আমার খুব ইচ্ছে হয় যে যারা এখানে বড় বড় কথা বলছে তারা তাদের কমফোর্ট জোনে আছে। একদম, এই কমফোর্ট জোনটা যদি তাদের থেকে নিয়ে নেওয়া হয় তখন তারা কি করবে। এবং বলিউডের যে স্ট্রাগলটা, ধরো খুব ভেরি সিম্পল, ইজ লাইক কিভাবে আমি থাকবো, বা আমি কিন্তু এই রোজ ভাত মাছের ঝোল এনো তেন এসব খেতে পাবো না। जो आएगा वही तुमको खाने का है, ये खाने का है, सोने का है, ये তো এই লাইফটা কিন্তু খুব মজার, খুব ইন্টারেস্টিং, বাট ইটস আউট অফ দ্য কমফোর্ট জোন অফ বাঙালি। সেজন্য কি তুমি দেখেছো যে খুব মানে অ্যাক্টার্সরা হোক বা ডিরেক্টরসরা হোক ওখানে গিয়ে থাকে? আই নেভার সিন এনিওয়ান গেছে আবার ঘুরে আবার চলে এসেছে। হ্যাঁ, তো সেই জন্য আমার বলিউড যাওয়ার কারোর খুব একটা ইচ্ছে নেই, এখানেই সব হাঁস মারছে, মোষ মারছে। মাই গড, বন্ধুরা তোমরা যারা দেখছো, আই এম রিয়েলি ফিলিং হ্যাপি যে এরকম সুন্দর কথা, মানে অনেকেই হয়তো বলতে পারে বা চাইলেও বলে না, কিন্তু রি সেন, যাকে আমরা সবসময় ভাবি যে খুব একজন স্মার্ট একজন লেডি, একজন স্মার্ট একজন অভিনেত্রী, এবং তার পাওয়ারফুল অ্যাক্টিং দিয়ে সে তার নিজের জায়গা করে নিয়েছে। এই একটা এখন যেটা জিজ্ঞেস করি, কি বলে, নিজেকে কিভাবে মেনটেন করো উইথ স্মাইল। ধরো তুমি সবসময় কাজের মধ্যে আছো, কিছু না কিছু তোমার কাজ চলছেই, কিন্তু তুমি যেটা বলেছিলে নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করছো, যে সবসময় স্মাইল, হ্যাপি একটা ফিলিং, এটা তোমাকে ইন্সপিরেশন কি, কোনটা তোমাকে বেশি ইন্সপায়ার করে? দেখো, এই যে হ্যাপি, স্যাড বা পজিটিভ, নেগেটিভ, এগুলো আমি খুব ছোটবেলায় কিন্তু শুনিনি। ছোটবেলায় এটাও শুনিনি যে লোকে খুব সুইসাইড করছে কারণ তাদের মন খারাপ হয়ে গেছে, তারা ডিপ্রেসড হয়ে গেছে। হ্যাঁ, এইটা খুব নতুন একটা টার্ম লোকে শিখেছে যে ডিপ্রেশন থেকেও ভীষণ নেগেটিভ হয়ে গেছিস তুই, ভীষণ পজিটিভ হয়ে গেছিস তুই, বাট দ্যাটস আ পার্ট অফ লাইফ। দুটোই হয়। এবং আমার যে নেগেটিভিটি, আই এম ভেরি মুডি, which I feel, এবং সেটা প্রথম আমি খুব চেষ্টা করেছি সেটাকে নেগেট করার, যে না আমাকে সবসময় ভালো থাকতে হবে, আই ডোন্ট কেয়ার কেন ভালো থাকবো সবসময়, আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। ইমোশন ডাউনলেস তো আছেই, আর একজন অভিনেতার ইমোশন ডাউনফল আপনারই পারে, হবেই। কেন সে কখনো কিছু ভাবছে, কেন ক্রিয়েটিভ মানুষের ক্রিয়েশন সবসময় মাথায়, বড় বড় মানুষ যারা প্রচন্ড মুডি, যারা চেনেও না, কথাও বলবে না, কালকে দেখা হলো আজ হয়তো, তো প্রথম আমি ভাবতাম যে কেন এরকম, কিন্তু দেন আই রিয়েলাইজ দ্যাট অ্যাজ অ্যান আর্টিস্ট ইউ হ্যাভ টু গিভ দেম দ্যাট কাইন্ড অফ আ ডিসকাউন্ট, ইউ নো। তো আমার মনে হয় যে আই এম কনসিয়াস যে আমি কি দিয়ে যাচ্ছি। যদি আমার মনে হয় যে আমার মন খারাপ হচ্ছে, তো আমি সেটার সাথে ফাইট করি না, আমি চেষ্টা করি যেটা সেটা আমার সাথে যতদিন থাকুক, কারণ ইফ ইউ ফাইট ইট উইল বিকাম মোর সিভিয়ার অন ইউ। কিন্তু আমি যেটা চেষ্টা করি যে এই ডিপ্রেশন বলো বা আমার লাইফস্টাইলটাকে ঠিকঠাক রাখতে একটাই তার ওষুধ, সেটা হচ্ছে আই ওয়ার্কআউট। আমরা দেখতে পাচ্ছি আজকে টলিগঞ্জে, কিন্তু মানে অনেস্টলি স্পিকিং নিজের চেহারাটাকে ধরে রাখা, এটা সবচেয়ে মানে ইউএসপি অফ অ্যান অ্যাক্টর বা অ্যাজ আ হিউম্যান, সেটা ধরে রাখাটাও কিন্তু বড় ব্যাপার। মহিলারা, তোমরা যারা নর্মাল যারা জীবনযাপন করো, তারা দেখতে পাচ্ছ যে এই হার্ড ওয়ার্কটার পেছনে কিন্তু অনেক কিছু স্কিপ করা, অনেক কিছু খেতে ইচ্ছে হলো না খাওয়া। না, আমি সব খাই, হ্যাঁ আমি সব খাই, কিন্তু খুব বেশি তো কিছু খেতে পারি না আমি। তো আমি যদি ভাতও খাই, অল্প খাই, বাট আই লাইক হোম ফুড।
নিজের রান্না করা বাড়ির খাবার আমার খুব ভাল লাগে সেগুলো খেতে। আমি খুব বাঙালি খাবারের ব্যাপারে, আমি 3-4 বেলা ভাত খেয়ে নিতে পারি। আমি খুব ঘুমোতে ভালোবাসি। সো বাট এই জিনিসগুলো খুব ভালো ভালো, এটা ফর গুড মাইন্ড অ্যান্ড সোলের জন্য খুব পজিটিভ। ফর দ্য মেমোরি, ফর ইউর ব্রেন, ইউ নিড টু স্লিপ ওয়েল অন টাইম, ইট ওয়েল, ইট হেলদি। হ্যাঁ, এবং আমি ওই দেখানো জিনিস একদম পছন্দ করি না। যে শুটিংয়ে আমি অনেককে দেখেছি এক টিফিন বক্স ভর্তি শশা নিয়ে এসছে আর ছোলা নিয়ে এসছে, আমার তো মাথা গরম হয়ে যাবে। এইসব আমি খাবো, আমি ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, কিন্তু সে শোকেস হ্যাঁ আমি দেখাতে নিয়ে এসছে যে আমি পরে কি হয়তো বিরিয়ানি খেয়ে নিচ্ছে, খাবে কিছুক্ষণ বাদে সে অন্য কিছুটা অর্ডার করবে। কিন্তু তার থেকে যদি আমি একটা সিম্পল একটা মাছের ঝোল ভাত খাই বা একটা মাংস বা একটা পরোটাই খেলাম, প্রবলেমটা কোথায়? হ্যাঁ, তো এইসব তো আমি করি। বাহ, মানে ভাল লাগছে। আই এম অলসো ফিলিং পজিটিভ ইন দ্যাট ওয়ে। আচ্ছা, একটা জিজ্ঞেস করতে হয়, টলিউড অ্যান্ড পলিটিক্স এখন একটা ব্যাপার হচ্ছে। টলিউডটা আমরা আলাদা জানতাম সবসময়, আর পলিটিক্সটা আলাদা জানতাম। এখন যে টলিউড অ্যান্ড পলিটিক্স ঘেটে যে হয়ে গেছে, এই ব্যাপারটা তোমাকে কিভাবে, তোমার কাছে কখনো প্রপোজাল এসেছে কোনো, আমি কোনো নাম নিচ্ছি না, পলিটিক্যাল ওয়ার্ল্ড থেকে, তো এটাকে তুমি কিভাবে দেখো? আমার পলিটিক্স খুব ভালো লাগে, কারণ আমি পলিটিক্স বুঝি কম বলে। হ্যাঁ, আমি বুঝি কম বলে আমার খুব ইচ্ছে যে আই ওয়ান্ট টু বি ইনটু পলিটিক্স, আই ওয়ান্ট টু লিড, আই ওয়ান্ট টু বি এ লিডার। আমি বক্তা হতে চাই। হ্যাঁ, তুমি বক্তা বেসিক্যালি। আমার খুব এগুলো ক্যাশ করতে পারছি না, কেউ কেন জানি না আমি। আমার अभी भी जिंदगी बाकी है, अभी भी जिंदगी बाकी है। বাট পলিটিক্স এটা খুব কি বলবো, ন্যাচারাল। আজকে আমি যদি একটা স্কুলে যাই, যেখানে একটা মানুষের বেশি মানুষ থাকবে সেখানে পলিটিক্স হবে, সেটা যে কোনো জায়গায় পরিপূরক। একদম তাই, পলিটিক্স হবেই। এবং শুধু আমার মনে হয় যে যদি আমি অ্যাক্টর হতাম, অ্যাক্টর তো আছি, তাছাড়া আমার ফিলান্থ্রপিস্ট হওয়ার খুব ইচ্ছে, বিকজ আই লাভ ওয়াচিং এন্ড অবজার্ভিং। শুধু পলিটিক্স কিন্তু মানুষের মধ্যে নয়, তুমি এই যে কাক আমাদের চারিদিকে, যে কাক, তারা প্রচন্ড পলিটিক্যাল। হ্যাঁ, আমি বিশ্বাস করো, আমি এগুলো অবজার্ভ করি। একটা কাক কিন্তু কখনো একটা খাবার সে একা খাবে না, সেটা খাওয়ার আগে সে ডাকবে এবং সবাই আসবে, বিকজ দের আর সাম রুলস। সো এটা অ্যানিমাল কিংডমেও হয় পলিটিক্স। পলিটিক্স ইজ এভরিওয়্যার, সো ইউ জাস্ট কান্ট নেগেট ইট। আমি একজন অনুষ্ঠান চলতে চলতে, আমাদের চা কফি খেতে খেতে আমাদের রিসেন যে নিজের জীবনটাকে নিজের মতো করে উপলব্ধি করতে জানে, নিজেকে নিজের সাকসেসটা নিজের মতো করে তৈরি করেছে, এবং সে অ্যানিমাল ওয়ার্ল্ডেও কাক বা এই যে জিনিসগুলো লাইফকে ফলো করা, ভীষণ। না হলে অ্যাক্টর হওয়া খুব মুশকিল। অ্যাক্টর হওয়া মুশকিল, কারণ নেচারকে যে ভালোবাসে না সে তো বোধহয়। নেচার দেখো, ডেফিনেটলি নেচার তো আমাদের সব, মানে বাট নেচার ইজ অলওয়েজ মোর পাওয়ারফুল। আমরা ভাবি যে হিউম্যানস উই আর মোর পাওয়ারফুল, কারণ আমরাই সব কন্ট্রোল করছি, কিন্তু বিশ্বাস করো আমরা কিচ্ছু না। আজকে যদি generally if there are no dogs, if there are no cats, if generally the animals are not there, বা পিঁপড়ে, এগুলো এনভায়রনমেন্টে এগুলো যদি না থাকে, এগুলো সব প্রত্যেকটাই কিন্তু আমাদের লাইফে এফেক্ট করবে। তো এগুলো আমার খুব ভালো লাগে অবজার্ভ করতে, কারণ অ্যাজ এ মানে ইটস নাথিং টু ডু উইথ অ্যাক্টিং, বাট স্টিল ইটস মাই হবি। ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। আরেকটা যেটা আমার খুব মনে হয়, টলিউড, আমাদের টলিগঞ্জ ইন্ডাস্ট্রি দেখবে একটা ছাঁচে মোড়া। তো তোমার কি কখনো ফিল হয়েছে যে তুমি যেই জনারে অ্যাক্টিং করতে পারো, তোমার যে অ্যাক্টিং লেভেলটা আছে, তুমি জানো ভালো করে, যারা কাজ করেছে তোমার সাথে তারাও জানে, তো টলিউড কি সেইভাবে তোমাকে চরিত্র দিতে মানে পারছে না, বা সেরকম কাস্টিং হচ্ছে না তোমার বলে কিছু মনে হয়? দেখো, এটা একটা মেল ডমিনেটেড জায়গা, ঠিক আছে? তো আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে নিয়ে যে যা যা ছবি করেছে, বা আমাকে নিয়ে যা যা এক্সপেরিমেন্টস করেছে, ছবি বলো, মিউজিক ভিডিও বলো, মানে এটা কিন্তু একটা অবিশ্বাস্য। ওই সময়টা আমরা প্রচুর কাজ করেছি, এবং যেহেতু আমি ওর গার্লফ্রেন্ড ছিলাম, আমি ওর মিউজ ছিলাম, সেজন্য ও কিন্তু আমাকে পুরোপুরি এক্সপ্লয়েট করেছে। যে একটা ছবিতে 3টে ক্যারেক্টার দেওয়া, যে এই মেয়েটা কেন জানতো আমি কি করতে পারি।
তোমার ক্রেডিবিলিটিটা সে ওর প্রচুর ভালোভাবে সেই ট্রাস্টটা ওর আমার উপর ছিল। আচ্ছা। ও সেই একজন ডিরেক্টরের সবচেয়ে যেটা কি বলবো আমার ভালো লাগে, একজন ডিরেক্টর হয় কারণ সে দূরদর্শিতা তার আছে। বলা যায় অফকোর্স কিউ। আচ্ছা। হ্যাঁ, তো যেটা আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু একজন ডিরেক্টর দেখতে পাচ্ছে। তো ও সেটা দেখতে পেত যে আচ্ছা রিকে যদি 10টা ক্যারেক্টার দেওয়া হয় একটা সিনেমায়, ও 10টায় 10 রকম ভাবে করতে পারবে। তো সেটা তো আমি এক্সপেক্ট করি না যে অন্য কেউ আমাকে সেই সে চান্সটা দেবে। হ্যাঁ, তো আগে বাট এটা তো শুধু চেনা জানার মধ্যে না, একজন ডিরেক্টর তো খুঁজে নেবে সেরকম ফেস বা সেটা কি কোনো ফ্ল আছে, মানে এটা কি সার্ভাইভাল বুঝতে পারছো? কারণ সে কেন আমার জন্য করবে? এই গিভ অ্যান্ড টেকের পলিসিটা তো বলে চলে আসছে। গিভ অ্যান্ড টেকের থেকেও তাকে তো বাঁচতে হবে ছবিটা করে, তাকে তার বাড়িতে নিয়ে যেতে হবে অন্তত 2-3 লাখ টাকা। এবার তার জন্য তাকে যে ছবিটা সে করবে, তার কনভিন্স করা প্রডিউসার বলবে না তুমি ওকেই নাও, তুমি একে নিতে পারবে না, সেই জায়গাটা তো এইসব অনেক রকম লেয়ার্স থাকে। তো সেই জন্য আমি তাকে এক্সপেক্টও করি না যে সে রিকে বুঝবে এবং রি এর মতো করেই চরিত্র দেবে। সো দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন, এবং তার জন্য আমার কোনো আক্ষেপও নেই। আর এখন তো যা ছবি হচ্ছে ওগুলো ছবি না, ওগুলো তো মেগা সিরিয়াল। তার থেকে আমি এমনি সিরিয়ালেই কাজ করি। ভালো। আর সত্যি কথা, যে যখন যেটা খোঁজার ঠিক খুঁজে নেবে। হ্যাঁ, যেটা আমার ভাগ্যে আছে সেটা তুমি পাবেই। হ্যাঁ, সেটা আমি পাবোই। এবং সেটা যদি আমি নাও পাই তাহলে বুঝবো আমার ভাগ্যে সেটা নেই। দ্যাটস ওকে। ভেরি মানে আউট ফ্রন্ট কি বলবো, স্পোকেন স্টাইল। আমি বিলাসী নই। হ্যাঁ, দুঃখ পেলে কাঁদবো না, আফসোস হচ্ছে যেটা। হ্যাঁ, আর এখন সত্যি আমার কোনো চরিত্র দেখে আমার মনে হয় না যে আমার আফসোস হচ্ছে সেটা আমি কেন আমি করলাম না। বাট আমার অনুরাগ কাশ্যপের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে, মানে চাই আমি জীবনে। তো কিছু কিছু জিনিস আমি ম্যানিফেস্ট করি, দেখা যাক সেগুলো হয় কিনা। তো সুতরাং আমরা আজকে শুনে নিলাম রি সেনের সাকসেস স্টোরি। আজকে তোমরা বুঝতে পারলে তো সে কিভাবে নিজেকে নার্চার করেছে, কিভাবে নিজেকে এক্সপ্লোর করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রি। আচ্ছা রি, যারা আপকামিং আসছে, যারা অভিনয় জীবনে আসতে চায়, যারা অ্যাট প্রেজেন্ট ইউথ, একদম মা বাবারা তো স্বাভাবিকভাবে ভীত থাকে, তো তাদেরকে তাদের উদ্দেশ্যে, সেই ইউথদের উদ্দেশ্যে তুমি কি মেসেজ দেবে? যে তারা কি আসুক, তার মা বাবারা কি তাদেরকে প্রোভাইড করুক, হ্যাঁ তোমরা যেতে পারো, অভিনয় জগতে যেতে পারো বা কিছু, এই যে ভয়টা থাকে প্যারেন্টসদের। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছি, তোমার মুখ থেকে যদি ইউথরা একটু শোনে। দেখো, আমার মনে হয় যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম জাস্ট বিকজ আমি অ্যাক্টর হব। এবং আমি জানি না, আমি অফলেট আমি কাউকে দেখিনি যে খুব তার মধ্যে স্পার্ক আছে এবং আমার দেখে মনে হচ্ছে যে সাংঘাতিক অ্যাক্টর হবে। সরি, পিপল আর ডিসঅ্যাপয়েন্টেড বাই দিস, আই ক্যান হেল্প ইট, বিকজ অ্যাক্টার্স হ্যাজ টু বি ভেরি ইন্টেলিজেন্ট, দে হ্যাভ টু বি ওয়েল রেড। এখন তো সেগুলো খুব, আমি জানি না কারা করে, কিন্তু আমি কাউকে দেখিনি যে আমি একজন সিনেমায় অভিনেত্রী হয়ে আমি যখন কোথাও কাজ করি সেখানে সিনেমা নিয়ে কথা হচ্ছে বা ওয়ার্ল্ড সিনেমা নিয়ে কথা হচ্ছে বা জেনারেলি একটা স্টোরি টেলিং নিয়ে কথা হচ্ছে, আমি কাউকে দেখি না। সবাই দেখি কেউ কারোর সাথে আর কথাই বলে না, সবাই ফোন ঘাটছে। এক্স্যাক্টলি, তাই না? সবাই ফোন ঘাটছে এবং সবার একটা করে মুখোশ, সবাই আর কি কখন রিলস বানাবো, সেটা কোনো ডিসিপ্লিন তো নেই। মানে আজকের দিনটা নিয়ে বাঁচছে, মানে আজকের দিন নিয়ে বাঁচলে তো খুবই ভালো, আজকের দিন নিয়েও বাঁচছেই না। তুমি তাদের সাথে কথা বলে কোনো আনন্দ পাবে না, কারণ কোনো মানুষ তোমার সাথে যে কথা বলবো, তুমি এইখানে নেই, তুমি অন্য কিছু ভাবছো, তুমি আমার কথাই শুনছো না। এবং অ্যাজ অ্যান অ্যাক্টর আমি এগুলো খুব বুঝতে পারি যে তার মন নেই আমি যেগুলো বলছি। এবং কেউ যদি না আমার কথা শোনে, আমি যখন তার সাথে কথা বলছি, আমার কমপ্লিটলি ইন্টারেস্ট চলে যায়। স্বাভাবিকভাবে একজন ক্রিয়েটিভ পারসন বসে যদি সে ফোন ঘাটে, সে সিনেমার মধ্যে না থাকে, সিনেমার কথাতে না থাকে, ওয়ার্ল্ড সিনেমাতে না থাকে। এবং আমি যে সময় কাজ করেছি সেখানে কত বকা খেয়েছি। এই যে তিথির অতিথি বলে একটা সিরিয়াল করেছি আমি ইটিভি বাংলা, যিশু দাশগুপ্ত। I used to get 500 rupees
এবং একদিন দেরি করে আসার ফলে আমাকে কি বকান বকেছিলেন ওই ভদ্রলোক আমার মনে আছে। আমি সে হাওয়াও করে কাঁদছি, টস টস করে চোখের থেকে জল পড়ছে। এবং ওর পর থেকে আমি কোনোদিন কোথাও আমি দেরি করে যাইনি, এবং দেরি করে গেছি কারণ একটা শুটিং থেকে এসছি সেই। সো এই যে ছোট ছোট ধাক্কাগুলো লাইফে খেয়েছি বলেই বোধহয় এতদিন ধরে সার্ভাইভ করছো। মানে অনেস্টলি স্পিকিং আমার সবচেয়ে ভালো লাগলো যে আজকে দেখো মানে শিখেছে, হাও হাও করে কেঁদেছে, তাই আজকে এখনো আমার আই ডোন্ট হ্যাভ আ কার, কিন্তু এটা সবার কাছে প্রচন্ড একটা অপমানকর জিনিস। এই বাবা গাড়ি কেননি, আমি খুব রেগে যাই তাতে যে অ্যাক্টরের সাথে গাড়ির সম্পর্কটা কোথায়। হ্যাঁ, দেখাতে হবে লোকে এরকমই গাড়ি করে নামছি, নিশ্চয়ই আমি বুঝলাম সেটা, কিন্তু সেটা আমি জানি না, সেটা মানে গাড়ির থেকে এটাই আমার সবচেয়ে বড় গাড়ি, যেটা আমি দারুণ কন্ডিশনে রেখেছি। তো That's Rishen. I'm so happy. ফ্ল্যাট কিনবো, কোথায় আমার লেটেস্ট ফোনটা কোথায় কিনতে হবে, তার জন্য ইএমআই দিয়ে যাচ্ছি পাগলের মতো। তারপরে যখন কাজ থাকে না তখন একটা বিচ্ছিরি পজিশনে চলে যাওয়া। তো এইগুলোর থেকে আমার মনে হয় দিস ইজ নট অ্যান অ্যাক্টরস লাইফ। তোমাদের মতো মানুষকে পেয়েছি আমার স্টুডিওতে। আমি তো মনে হচ্ছে আমি এখানে আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি। আমি তোমার গল্পটা শুনছি, তুমি যেভাবে সিনেমা বানাও, যেভাবে তুমি নিজে প্রডিউস করো, আমি পাঁচগুলো কাজ একসঙ্গে করো। হ্যাঁ, এটা একটু টাফ হয় এখন করতে গেলে অনেক সময় শর্ট টেম্পার্ড হয়ে যায় হয়তো। তারপর ভাবি না, আমাকে তো এতগুলো দেখতে গেলে একটু কখনো শর্ট টেম্পার্ড হয়ে যাবো, আবার কখন করতে হবে, কেন ক্যামেরাটাও ঠিক যাচ্ছে কিনা, আবার পোস্ট প্রোডাকশনটাও ঠিক হচ্ছে কিনা, দুটোই দেখতে হবে। তুমি ছবিতেও লিলিদি শুটিং এর ফাঁকে বলেছো, অরুণিমা আমি রেগে গেছি, একটা ঠিক টাইম মতো লাঞ্চ আসেনি কেন সৌমিত্র বাবুর বা লিলিদির কাছে। তো সুতরাং বলছে আচ্ছা আস্তে 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 ঠিক আছে এনে দিচ্ছে, রাগ করো না। কারণ না, পারফেকশনটা হওয়া তো যতটুকু কাজ করলাম একটু অ্যাটলিস্ট পারফেকশন হওয়া উচিত। আমার খুব ভালো লাগে যখন মুনির আর ব্যস্ত থাকে, একদম বিজি থাকে, এবং আমি একটু খিটখিটে তো হয় কি রেগে গেলাম। আর আমার সত্যি কথা অনেস্টলি আমি কখনো ভাবি না যে আমাকে কে কখন ডাকলো, কে রেকগনাইজ করলো, কে করলো না। আমি তো অর্ধেক সময় ভুলেই যাই যে আমি অ্যাক্টর। আমি তো এটা আমার সাথে কতবার হচ্ছে তুমি জানো না। আমি হয়তো রাস্তায় বেরিয়েছি, আমি দেখছি লোকজন হাসছে বা একটা ছেলে তাকিয়ে আছে, আমি কি দেখছেন এত, হ্যাঁ, তারপরে হঠাৎ আমার মনে হলো হ্যাঁ ও আচ্ছা চেনে বলে হয়তো ওই জায়গাটা তো করে নিয়েছে, রিশের নিজের জায়গা টলিউডে করে নিয়েছে। তার জন্য সে গাড়িতে চড়ুক বা রিকশায় চড়ুক, লোকে কিন্তু তাকাচ্ছে একটা মহিলা হিসেবে না, লোকে কিন্তু তাকাচ্ছে শি ইজ অ্যান অ্যাক্ট্রেস এবং রেনাউন্ড, এবং নিজের নাম টলিউডে লেখা হয়ে গেছে রি সেন, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত, আই মিন সকলের প্রিয় রি। আজকে আমি একটু মুখিয়ে আছি, আমার কাপ অফ চায়ের আড্ডাকে রি কত মার্কস দেবে আউট অফ 10? আচ্ছা, দেখো মার্কসের থেকে আমার মনে হয় যে উই আর কমপ্লিমেন্টিং ইচ আদার। থ্যাংক ইউ। কারণ তোমার সাথে আমার এটা ফার্স্ট দেখা, এবং এইখানে তোমার থেকেও আমি শিখলাম যে তুমি এতগুলো জিনিস নিজে নিজে করছো, এবং এই যে ট্রিগার করা, নিজেকে মোটিভেট করা, ইটস আ বিগ থিং। একদম, মানে আমিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন কেউ সাপোর্ট সিস্টেমে নেই, শুধু আমার মেশো ছিলেন যিশু দাশগুপ্ত, তাও বলেছিলেন বাবা তোমার, হ্যাঁ যিশু দাশগুপ্ত আমার মেশো, নিজের মেশো, হ্যাঁ মানে আমার মায়ের মামাতো বোনের হাজবেন্ড। আচ্ছা, এবার আমি যখন কলকাতায় বিয়ে হয়ে এলাম, তারপরে মেশোকে দিলাম আমাকে একটু অ্যাক্টিং এর জন্য, কিছু জানি না তখন, জাস্ট বিয়ের পর। তখন মেশো আমাকে বললো না বাবা তোমার বিয়ে হয়ে গেছে, আমি তোমাকে কোনো কিছুতে করতে পারবো না, হেল্প করতে পারবো না। কিন্তু মেশো আমাকে শুধু একজন দেবীদাস ভট্টাচার্যের একদিন কি বলে সেই সময় বলে একটা অনুষ্ঠান হতো, সাহিত্যের সেরা সময়, সাহিত্যের সেরা সময় বলে একটা আকাশ আটে প্রোগ্রাম হতো দেবীদাস ভট্টাচার্যর পরিচালনায়। ওইখানে একটা বিডি মুখার্জি দা ছিলেন আর রত্না ঘোষাল দিয়েছিলেন, তাদের সাথে আমি একটা সেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। বাট ফরচুনেটলি আনফরচুনেটলি আমার অভিনয়টা একটা জাস্ট শখে কিছুদিন করেছিলাম, একটু টুকটাক, তারপরে তো কর্পোরেট, তারপরে ডাইরেক্ট প্রোডাকশন, জানতাম না কি প্রোডাকশন হোয়াট ইজ। সুতরাং আই এম সো হ্যাপি অ্যাজ অ্যান ডিরেক্টর অফ দ্য শো যে আমি এরকম মানুষটাকে তোমাদের সামনে আনতে পেরেছি, এবং তার কর্ম দক্ষতা দিয়ে সে আজকে নিজের জায়গা করে নিয়েছে, এটাই তার একটা সবচেয়ে বড় সাকসেস স্টোরি। আর যেতে দু একটা কথা তুমি যা বলবে দর্শক, গান হোক, কবিতা হোক, যা ইচ্ছা, কোট অফ টুডে।
ওয়েল, গানটা এই মুহূর্তে আমি কিছু মনে আসছে না, কিন্তু আমি অরুণিমাকে বলবো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। এবং দর্শকদের এটাই বলবো যে যদি মনে হয় যে আমি কিছু কথা বলেছি যেগুলো আপনাদেরকে, এই যে অ্যাক্টিং নিয়ে এক্ষুনি বলছিলাম যে আমি সেরকম কাউকে দেখতে পাচ্ছি না, সো বাট আমি দেখতে চাই এরকম যে কলকাতাতে আর একটা কি জানো তো, সবাই এখন ভীষণ ভালো হওয়ার একটা তাগিদ এসছে, যে সবাই খুব ভালো, সবাই ভীষণ ভালো। আমি তো একটা সময় মনে হয় যে আমি কি শ্বশুর বাড়িতে আছি, কি জামা পরছি, কি চুল করছি, কি কথা বলছি, কন্ট্রোভার্সি, এত কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে না। একটা ভালো মানে ঋতুপর্ণা মানে সেন, তার কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা আছে, অল দ্য টাইম নিউজ এন্ড নিউজ। হ্যাঁ, মানে তখন আমার মনে হয় যে অ্যাজ এন একটা শিল্পীর তো একটা জায়গা থাকবে। আমি তো না হলে ব্যাংকে কাজ করতাম বা আমি একটা স্কুলে পড়াতাম, কিন্তু আমাকে এই জায়গাটাতে যখন আমি এসেছি তখন আমার তো কিছু ছাড় থাকবে লাইফে, যে আমি একটা সাধারণের থেকে আমি এটা ডিফারেন্ট। আমি হয়তো ধরো আমি মাথায় তুমি ভাবছো হয়তো, কারণ তুমি হচ্ছে আচ্ছা রিয়াজকে এরকম করে এসছে, কিন্তু এটা নিয়েও কথা হয়ে যাবে। এবং ট্রোলার্স এখন তো আমি দেখি যে কত লোক যা মুখে আসছে, এই যে আপনারা যারা যারা দেখছেন, অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু প্লিজ খারাপ কিছু লেখার আগে বা বলার আগে মুখ থেকে একটু ভাববেন যে একটা মেয়েকে বা একজন মানুষকে যখন কিছু বলছেন তখন আপনি কোন জায়গায় বসে বা দাঁড়িয়ে সেটা বলছেন, একবার ভাববেন। এটুকুই বলতে চাই। দ্যাটস অল। বুঝেছেন? আপনারা যারা দেখছেন তারা একটু শিখুন, শিখে গ্র্যাব করার চেষ্টা করুন, ইনস্টেড অফ রাইটিং এনিথিং। এখন সত্যি তাই, শিখুক যে হাউ শি ইজ স্টাইলিং, হাউ শি ইজ। কেউ শেখে না। আজকে ধরো আমি যে ছবিগুলো করেছি, সেই ছবিগুলো নিয়ে আমি প্রথম অনেক কিছু বলার চেষ্টা করতাম, যে আমি কেন করেছি সেগুলো এক্সপ্লেন করতাম। এখন আমি করি না। যে আপনারা যদি ভাবেন যে আমি তো আমার গান্ডু ছবিটা আমার মার জন্য আমি বানাইনি, যে মা তুমি দেখো গান্ডু বানিয়েছি, একদম এটা তো মানুষ বানায়নি। কিন্তু আমরা যে সময় দাঁড়িয়ে ওই ছবিগুলো বানিয়েছি সেই সময় আমাদের একটা শৈল্পিক একটা ইন্ডিপেন্ডেন্স ছিল। আমরা নিজেরা, তুমি যেরকম নিজে প্রডিউস করো সেরকম কিউ নিজে প্রডিউস করেছে, এবং আমরা যা করতে চেয়েছি একটা ছবিতে তাই করেছি। এবং সেখানে তো শুধু ওই সিনটা নয়, একটা ছবি 90 মিনিটের, 90 মিনিট তো আমরা কিছু কাজ করেছি নাকি শুধু ওইটুকু জায়গা নিয়ে জায়গার জন্য, ওদের জন্য ওইটুকু। তো আমি সেটাই বলি যে আজকালকার দিনে এই সোশ্যাল মিডিয়া একটা কার্সই আমি ধরবো, যে আজকে যদি সোশ্যাল মিডিয়া হঠাৎ বন্ধ হয়ে যায়, হয়তো রোজগার বন্ধ হয়ে যাবে, কিন্তু আবার অন্য কোনো চ্যানেল চলে আসবে। কিন্তু এই যে লোককে যা তা কথা বলছে, তার কোনো মানে মাপঝোপ নেই, যা ইচ্ছা করে যাচ্ছে। আমাকে তো দেখতে পাচ্ছেন, আমাকে তো চিনতে পারছেন না ব্যাপার। তো তাই বলছি যে আপনাদের যদি আমার কোনো কিছু খারাপ লাগবে, আর আপনাদের যেটা যেরকম ইচ্ছে, আপনারা যারা ভালো লেখা ভালো লিখবেন, এবং যারা খারাপ লেখা তারাও লিখবেন, পড়ে নেব। আর আমার তরফ থেকে বলতে চাই যে আপনারা যারা দেখছেন তারা ওনার থেকে একটু শিখবেন, নিজেকে কিভাবে তৈরি করেছেন, নিজেকে কি করে সুন্দর রেখেছেন, নিজেকে কি করে এরকম একজন অভিনেত্রী হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন, আর অ্যাপার্ট ফ্রম রাইটিং এনিথিং এনিমোর, রাইট? সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো, তাই তো? অ্যাবসলিউটলি ভালো থাকবেন এবং মানুষকে ভালো রাখবেন এবং সুস্থ থাকবেন, মাথার দিক থেকেও মনের দিক থেকেও, and always believe in karma. Absolutely. দেখতে থাকুন আমাদের এরকম একটা গ্ল্যামারাস এপিসোড, A Cup of Cha with Arunima. Digimax Creation presents every Friday 7 p.m. every week. Stay tuned with us, right? Thank you. Yes, Arunima. Thank you so much. Thank you. নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। A cup of cha with Arunima, 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 a cup of cha with Arunima.